নবদ্বীপ টিভি কানাডা আমাদের টক শো পরিবর্তন বাংলাদেশ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে আজ শত ব্যস্ততার মাঝেও যিনি উপস্থিত হয়েছেন অত্যন্ত স্বনামধন্য এক ব্যক্তি, যার নাম আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি একজন বাংলাদেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। সবচেয়ে তার বড় পরিচয়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ নীতি নির্ধারক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ধন্যবাদ আপনি, এবং শুভেচ্ছা জানাচ্ছি নবদ্বীপ টিভি কানাডা থেকে। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। আমরা আজ আপনার সাথে আলাপ করব এবং এই টক শোতে প্রবাসীরা যারা আছে, যারা এখানে গ্রো আপ হয়েছে, তারা আপনার সম্বন্ধে এবং আপনার দল সম্বন্ধে এবং দেশ সম্বন্ধে অতি আগ্রহে অপেক্ষা করছে কিছু জানার জন্য। আমি সর্বপ্রথম বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কাছে আলোচনা আসব। আপনি কি বলবেন বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি কি? না, বাংলাদেশের পরিস্থিতি তো কারো অজানা নয়। এখন এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে, এটা দেশে বিদেশে যারা গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, মুক্তিকামী মানুষ, যারা জনগণের অধিকারে বিশ্বাস করে, বাক স্বাধীনতায় বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, সকলের অবগত আছে পরিষ্কার ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটটা এখন কি হচ্ছে, কোন অবস্থায় আমরা আছি। এটা গণতন্ত্রহীন একটি অবস্থা, যেখানে আইনের শাসন প্রশ্নবিদ্ধ, বাক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, যেখানে জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এবং যেহেতু তারা অনির্বাচিত সরকার, তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতাও নাই, জবাবদিহিতাও নেই। এই প্রেক্ষাপটে দেশ যেখানে থাকার, বাংলাদেশ সেই অবস্থায় আছে। মানুষ অধিকারহীন অবস্থায়, জীবনের নিরাপত্তাহীন অবস্থায় দিন যাপন করছে। বাংলাদেশের মানুষ দেশে বিদেশে সর্বস্থান থেকে সরকারি দলের এমপি, মন্ত্রী, বিরোধী দল সহ সবাই স্বাস্থ্যমন্ত্রী পদে চেয়েছিল, কিন্তু বর্তমান সরকার কোনো তোয়াক্কা না করে এখনো বহাল তবিয়তে আছে স্বাস্থ্যমন্ত্রী। এবং সবাই জানতে চাচ্ছে, বিভিন্ন উন্নত বিশ্বে বা বিভিন্ন দেশে পদত্যাগের একটা কালচার আছে, কিন্তু বাংলাদেশে নাই কেন, এবং স্বাস্থ্যমন্ত্রী আদৌ কেন এই পদে অধিষ্ঠিত আছে? আমি স্বাস্থ্যমন্ত্রী দোষ দিয়ে লাভ কি? পুরো সরকারটাই তো অনির্বাচিত। আপনি ওই একজনকে সিঙ্গেল আউট করতে কোনো লাভ হবে না, কারণ পুরো সরকারটাই হচ্ছে অনির্বাচিত সরকার। এরা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতা দখল করেছে। সুতরাং সেই ধরনের একটি সরকারের জবাবদিহিতা কাকে করবে না? পুরো সরকারই তো জবাবদিহিতার বাইরে। যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে হাইজ্যাক করে, মধ্যরাতে, দিনের ভোট মধ্যরাতে করে জনগণের মৌলিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিতে পারে, সেরকম একটি সরকারের একজন মন্ত্রীর তার কার্যক্রম শুধু প্রশ্ন করে তো লাভ নেই, কারণ পুরো সরকারেরই আজকে কার্যক্রম প্রশ্নবিদ্ধ সব দিক থেকে। এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা জনগণের ভোট হাইজ্যাক করে জোর করে ক্ষমতা দখল করেছে। সুতরাং বিশেষ একজন মন্ত্রীর ভূমিকা নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ আপনি আজকে করোনার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে অবগত হচ্ছেন যে আসলে স্বাস্থ্য খাতটা কোথায় গেছে এবং কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তো প্রত্যেকটি খাতেই তো একই অবস্থা, কোনো একটি খাত তো বাকি নেই, প্রত্যেকটি খাতে কিন্তু একই অবস্থা। সুতরাং সেই অবস্থায় একটা বিশেষ মন্ত্রী পদত্যাগ নিয়ে আসলে আলোচনা করে তো খুব একটা লাভ নেই, কারণ হচ্ছে কোন মন্ত্রীর কোনো জবাবদিহিতা নেই, প্রধানমন্ত্রীরও কোনো জবাবদিহিতা নেই।
তো যেখানে কারো কোনো জবাব দিয়ে নেই, পুরো সরকারেরই জবাব দিতে নাই, ওই একজন মন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়ে আলোচনা করতে লাভ নাই। কারণ হচ্ছে এটা তো কালচার, তারা এই কালচারের মাধ্যমে, এই সংস্কৃতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে। সুতরাং যেখানে জবাবদিহিতা থাকবে না, দায়বদ্ধতা থাকবে না, সেখানে শুধু স্বাস্থ্যমন্ত্রী কেন, কারো কোনো দায়বদ্ধতা নেই, সরকারেরই কোনো দায়বদ্ধতা জবাবদিহিতা। তাদের তো সরকারই চলে থাকার কথা না এতদিন। তারা তো জনগণের ভোট তাদেরকে ফেরত দিয়ে জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করার কথা। তারা তো দেশের দায়িত্বে থাকারই কথা না। সুতরাং একজন মন্ত্রীকে নিয়ে আলোচনা করে তো লাভ নেই। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় তো একটাই, জনগণের, যারা দেশের মালিক তার মালিকানা তাকে ফিরিয়ে দিতে হবে। দেশের মালিক হচ্ছে জনগণ, দেশের মালিক তো কোনো দলও না, কোনো গোষ্ঠীও না। আর এখন তো বস্তুতপক্ষে যারা ক্ষমতা দখল করেছে তারা একটি গোষ্ঠী বলা যায়। কারণ আওয়ামী লীগ দল হিসাবে তারা কোনো রাজনীতি করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। একটি রাষ্ট্রের মাধ্যমে তারা রাজনীতিও করছে, দেশও পরিচালনা করছে, দুর্নীতিও করছে, এই জনগণের নিরাপত্তাহীনতার শিকার জনগণকে করছে, আইনের শাসন বলতে কিছু নাই। এটা তো বিশেষ, এটা তো একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে কি এখন আওয়ামী লীগ বলে কোন দল দেশ পরিচালনা করছে এটাও বলা যাবে না। কারণ তারা যেভাবে যাদের সাহায্যে ক্ষমতায় আসছে তারা সবাই মিলে কিন্তু দেশের এই গোষ্ঠীটা কিন্তু দেশ পরিচালনা করছে। যাদের সহায়তায় ক্ষমতা দখল করেছে সেই গোষ্ঠী কিন্তু দেশ পরিচালনা করছে। এবং আওয়ামী লীগ বলে কোন দল দেশ পরিচালনা করছে এটা জনগণের মনে হচ্ছে না, বাংলাদেশের জনগণের। তো সুতরাং জনগণের মালিকানা তার কাছে ফিরিয়ে দিতে হবে, তার ভোটাধিকারের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে এবং তাদের প্রত্যেকটি বিষয়ে তারা চিন্তা করবে। যারা জনগণের ভোট নিয়ে আসে, কারণ তারা জনগণের কাছে বারবার যেতে হয় ভোটের জন্য। সুতরাং জনগণের যে প্রত্যাশা, জনগণের যে ইচ্ছা, তার বিরুদ্ধে তারা কাজ করতে বারবার চিন্তা করতে হয়। আজকের যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের তো সে চিন্তা করতে হচ্ছে না। সুতরাং একমাত্র পথ হচ্ছে জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে হবে, তখনই দেশের একমাত্র আপনি পরিত্রাণ পাবে, দেশ মুক্তি পাবে। তার আগে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ তো নেই। দেশের প্রশাসন থেকে শুরু করে আইন আদালত, মিডিয়া, সমস্ত কিছু এক ব্যক্তির ইশারায় চলে। তাহলে কিভাবে আপনি এই সরকার পরিবর্তন আশা করেন? না, এরকম এক ব্যক্তির ইশারায় দেশ আগেও চলেছে, বাংলাদেশেও চলেছে, বিদেশে যেখানে যেখানে চলেছে। আপনাকে একটা কথা পরিষ্কার ভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে কোন দেশে এই এই স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র কোন দেশে টিকে থাকতে পারেনি, বাংলাদেশেও টিকে থাকতে পারে নাই। এর আগে এই দলটি একই কাজ তো আগেও করেছে, একদলীয় শাসন প্রবর্তন করেছে, তারপরে সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, সব রাজনৈতিক দলগুলোকে বন্ধ করে দিয়েছে, তারপরে আপনার বাক স্বাধীনতার কথা বললেই তখন মানুষকে জেলে যেতে হয়েছে, মৃত্যুর পথ বেছে নিতে হয়েছে। এবং এই একই দল একই ঘটনা স্বাধীনতার পরে বাকশালের মাধ্যমে প্রবর্তন করেছিল। তখনও সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা আলোচনা তারা সহ্য করেনি। 30,000-এর অধিক যে বাংলাদেশি নাগরিককে যারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, জেলে পুরেছে বিভিন্ন ভাবে। তো এই দলটি তো তখন যে কাজগুলো করেছে আজকে একই কাজ করেছে, তো কিন্তু তারা কিন্তু তখন টিকতে পেরেছিল, পারে নাই। তারপরে 21 বছর তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছিল। তারপরে আজকে আবার যেভাবে ক্ষমতায় আসছে সেটাও আবার জনগণের ভোটে আসে নাই। তারা তো আসছে একটা গোষ্ঠীর সহযোগিতা নিয়ে, মানুষকে নির্বাচনী কর্মকাণ্ডের বাইরে রেখে তাদের ভোট হাইজ্যাক করে তারা জোর করে ক্ষমতায় দখল করেছে। তো সুতরাং তাদেরকে যেতে হবে, যাওয়ার থাকার কোনো সুযোগ নাই। কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার টিকে থেকেছে এর কোনো নজির বিশ্বে নাই কোথাও। আর বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, মুক্তিকামী মানুষ, সংগ্রামী মানুষ,
গণতন্ত্রকামী মানুষ, এই দেশে তো কোনো প্রশ্নই ওঠে না এই ধরনের স্বৈরাচার সরকার টিকে থাকে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন আসি। 30 জন নেতাকর্মী গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে তাদেরকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। সারা দেশে একই চিত্র। তো বিএনপি কি আপনি মনে করেন এই ধরনের মামলায় জর্জরিত সর্বশান্ত নেতাকর্মীদেরকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? দেখেন, বিএনপির বিরুদ্ধে, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা আছে। 35 লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 35 লক্ষ। অনেক দেশের জনসংখ্যাও 35 লক্ষ। সুতরাং 35 লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার পরে এই দলটি এখনো বাংলাদেশের সর্ববৃহৎ দল, এখনো সবচেয়ে জনপ্রিয়। এই যে আপনি করোনাকালীন সময়ে বাংলাদেশের মানুষের পাশে কে দাঁড়িয়েছে? বিএনপির নেতা কর্মী স্বেচ্ছাসেবকরা। আমরা 2 কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি, 2 কোটির উপরে। আমাদের ডাক্তাররা এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে, ড্যাবের মাধ্যমে আমাদের ডাক্তাররা, আমাদের স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত সেবা দিয়ে চলছে সারা দেশে। ওষুধ বাসায় এসে পৌঁছে দিচ্ছে, সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে। এই দলটির এত কিছুর পরও আমি বলি সবসময়, এই গুম কুম হত্যা, মিথ্যা মামলার, নিপীড়ন, নির্যাতনের পরে এই যে বলে না, জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি। খাঁটি সোনায় পরিণত হয়েছে এবং তারা পরিণত হয়েছে একটা অরাজনৈতিক দল হিসাবে। তাদের কোনো রাজনীতি নাই, কিন্তু এখন আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই। রাজনীতির ক্ষেত্রে আছে বিএনপি। রাজনীতি বলতে যা বোঝায় সেটা বিএনপি করছে। তারা তো রাজনীতি এখন আর নাই। সুতরাং বিএনপি টিকে আছে, বিএনপি টিকে থাকবে, আগের থেকে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি শক্তিশালী। এবং কথা হচ্ছে আপনার রাজনৈতিক আপনার প্রতিদ্বন্দ্বী যখন একটি রাজনৈতিক দল হয়, তখন আপনি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারেন। এখন আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে দলীয় সন্ত্রাস। তো সেই ক্ষেত্রে সেই মোকাবেলাটা একটু ভিন্নভাবে করতে হয়। সেটাও করবে বাংলাদেশের মানুষ, সেটা আগেও করেছে। যেটা আমি তো আপনাকে বললাম, একদলীয় শাসনের অবসান ঘটেছে বাংলাদেশে। একদলীয় শাসন যেখানে হয়েছে সব জায়গায় অবসান ঘটেছে। তার জন্য বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধভাবে যে প্রয়াস, সেটা হতে যাচ্ছে, সেটা হতে বাধ্য। এই সমস্যা বাংলাদেশে যেটা এখন হচ্ছে, গুম খুন হত্যা, মিথ্যা মামলা, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা, ভোটাধিকার কেড়ে নেওয়া, সব ধরনের মানবাধিকার কেড়ে নেওয়া, আইনের শাসন কেড়ে নেওয়া, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, এটা তো বিএনপির একার কোনো সমস্যা না, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমস্যা। এমনকি আওয়ামী লীগের একটা বড় অংশ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এটা তাদেরও সমস্যা। শুধুমাত্র একটি গোষ্ঠী যারা এটাকে পুঁজি করে আজকে ক্ষমতা দখল করে ক্ষমতা উপভোগ করছে, দুর্নীতির মাধ্যমে দেশের টাকা লুটপাট করছে, বিদেশে টাকা প্রচার করছে, একটা গোষ্ঠী এটা। কিন্তু সুতরাং এই গোষ্ঠী তো টিকে থাকতে পারে না সমস্ত জনগণের ইচ্ছার বিরুদ্ধে। এইটাই কিন্তু আগামী দিনে বিএনপির ভবিষ্যৎ। এই গোষ্ঠী বিতাড়িত হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশে সব ধরনের মানবাধিকার ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে, নির্বাচিত সরকার হবে, মানুষের প্রত্যাশা পূরণ হবে। সেটা আগেও হয়েছে। এরশাদের পরে যখন এক স্বৈরাচারকে বিতাড়িত করে বিএনপি ক্ষমতায় আসছে, আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল, বাংলাদেশের মানুষের অধিকার ফিরে এসেছিল, আইনের শাসন ফিরে এসেছিল, বাংলাদেশের অর্থনীতি প্রায় 7.7% উপরে জিডিপিতে আমরা নিয়ে গিয়েছিলাম আজ থেকে 12 বছর আগে। তো সুতরাং সেটা আবার ফিরে আসবে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে এবং বাংলাদেশের মানুষের সকলের গন্তব্যস্থল হচ্ছে সেই মুক্তির পথে। সবাই সেই পথে চলছে, কিন্তু কেউ আগে যাচ্ছে, কেউ পিছিয়ে, কেউ ডানে, কেউ বাইরে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পথে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা, এবং সেই পথে এগিয়ে যাচ্ছে সমস্ত দেশ কিন্তু সেই পথে এগিয়ে যাচ্ছে, সেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। এবং সেই মুক্তির পথে আমরা মুক্তি পাবো। দেশ কোনোদিনও কোনো ফ্যাসিস্টের আওতায় এতদিন
থাকতে পারে না। এখন অনেক বেশি হয়ে গেছে, মানুষ মুক্তির প্রত্যাশায় আছে, সেটা আমরা ইনশাআল্লাহ দেশের মানুষ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেটা পূরণ করা হবে। ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে বা বাংলাদেশে টিকতে না পারে যারা মিডিয়ায় কর্মরত ছিল, তারা এখন প্রবাসে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের মধ্যে থেকে একটি জরিপ আমরা করেছি। সেই জরিপে দেখা যায় ভারত বাংলাদেশে শোষণ করছে। বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার থাকলেও ভারতীয়রা বাংলাদেশে এসে কাজ করছে। অনেকেরই প্রশ্ন, বিএনপি কেন তীব্র প্রতিবাদ করছে না বা বিএনপি কোনো বড় ধরনের কর্মসূচিতে যাচ্ছে না এই বিষয়টি? না, বিএনপি শুনেন, এটা কোন দেশের বিরুদ্ধে তো আপনার সংগ্রামের প্রয়োজন নাই। আপনার দেশ যদি আপনি ঠিক করতে পারেন, জিয়া রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিল তখন আপনার পররাষ্ট্র নীতি সহ সবকিছুতে আমরা গর্বিত হয়েছিলাম। কেন? একটি নির্বাচিত সরকার যারা বাংলাদেশের জনগণের কাছে যাদের যাদের আনুগত্য থাকবে, আর যাদের আনুগত্য অন্য জায়গায় থাকবে, তখন আপনি যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যাগুলো সৃষ্টি হবে। আমাদেরকে আজকে এই সরকারকে বিতাড়িত করে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে আনতে হবে যাদের আনুগত্য থাকবে বাংলাদেশের জনগণের কাছে। যেই সরকারের আনুগত্য বাংলাদেশের জনগণের কাছে থাকবে, তখন আপনি যেই সমস্যাগুলোর কথা বলছেন এই সমস্যার কোনোটাই থাকবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলের শাসন আমলে এগুলো থাকে নাই। আমরা একটা মাথা উঁচু করে বিশ্ব পরিমণ্ডলে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম তখন জিয়া রহমান সাহেবের পররাষ্ট্রনীতির কারণে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে আমরা মাথা উঁচু করেছিলাম। এই যেগুলো আপনি বলছেন এই বিষয়গুলো তো তখন ছিল না। আবার বাংলাদেশে আপনাকে একটি নির্বাচিত সরকার যাদের আনুগত্য বাংলাদেশের মানুষের প্রতি থাকবে, বাংলাদেশের প্রতি থাকবে, সেই জায়গায় আপনাকে আসতে হবে। সেই জায়গায় আসলে আপনি যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যা তো থাকবেই না, বরঞ্চ আপনি গর্বিত একটা পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে যেভাবে আমরা বিগত দিনে বিএনপি শাসন আমলে ছিলাম সেখানে আমরা ফিরে আসতে পারব। ধন্যবাদ। এবার আসি আপনার দলের কিছু প্রশ্ন নিয়ে। এখানে গ্রো আপ, প্রবাসে যারা গ্রো আপ, ইয়াং নতুন প্রজন্ম, তারা এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম কেন বিএনপির প্রতি আকৃষ্ট হবে? কি এমন আপনাদের চমক আছে যে বিএনপির প্রতি আকৃষ্ট হবে অন্য দল না করে, বা রাজনীতির প্রতি আকৃষ্ট হবে? না, এই বিএনপি তো বাংলাদেশের যে আজকে বাংলাদেশের মানুষের সৃজনশীলতার বিকাশের জন্য যে প্রথম কাজটা করেছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব করেছে। এই যে রাষ্ট্র পরিচালিত অর্থনীতি ও দল পরিচালিত অর্থনীতি থেকে মুক্ত অর্থনীতি, ব্যক্তি খাত চালিত অর্থনীতির মাধ্যমে ব্যক্তির যে সৃজনশীলতা তার বিকাশ ঘটানোর জন্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব প্রথম এই কাজটা করেছেন। এবং তারপরে তো বাংলাদেশের আজকে যে ব্যবসা বাণিজ্য দেখছেন ব্যক্তি খাতে, তার ফলশ্রুতিতে হয়েছে। এই যে ইয়াং ব্যবসায়ীরা ব্যবসা করে বড় হয়েছে, এটা জিয়া রহমান সাহেবের পলিসির কারণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পলিসির কারণে। যে ইয়াং আজকে গার্মেন্ট সেক্টর যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের একমাত্র তার পলিসির কারণে। এই যে বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি, এগুলোর কারণে আজকে যে বিদেশে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে শ্রমশক্তিকে যে বাইরে রপ্তানির যে উনি যে প্রটোকল গুলি সই করছেন মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে, তার মাধ্যমে কিন্তু আজকে লক্ষ কোটি মানুষ বাইরে কাজ করছে, যার মাধ্যমে রেমিটেন্সের মাধ্যমে। এই দুইটা পিলার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই দুইটাই তো বিএনপির করা। এই যে এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো এগুলো শুরু করছে জিয়া রহমান সাহেব, যেখানে লক্ষ লক্ষ ইয়াং আমাদের যুবকরা কাজ করছে এখানে। আজকে যে আপনার ইয়ের সেক্টরে আপনি বলেন, এই যে যুবকদের যে কারিগরি, এই যে যুব উন্নয়ন মন্ত্রণালয়, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের করা। এই যে নারীদের ক্ষমতায়ন, এটা তো গার্মেন্ট সেক্টরের মাধ্যমে, এগুলো সব বিএনপির উদ্যোগে হয়েছে। এবং বাংলাদেশে যে মেজর সংস্কারগুলো হয়েছে, যেখানে বাংলাদেশের যুবক, কৃষক, শ্রমিক, মহিলা সবাই তার সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য এই সংস্কারগুলো সব বিএনপির করা। কিন্তু আজকে বাংলাদেশ যেখানে আসছে প্রত্যেকটি সংস্কার, আমি একটা একটা করে যদি আপনাকে বলি, সব বিএনপির করা।
সুতরাং যুব সমাজের যে ভবিষ্যৎ, যে তার জন্য আমরা ভিশন 2030 যেটা দিয়েছি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, এই ভিশন 2030-তে তো সবকিছু যুব সমাজকে কেন্দ্র করে আমরা বলেছি যে কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে। গত 12 বছরে কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে গেছে অনেক বেশি, এবং যে কারণে আমরা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে বাংলাদেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলা হয়, যে আমাদের প্রায় 60-70% জনসংখ্যার প্রায় 70% উপরে হচ্ছে যুবকরা, এবং এদেরকে যদি আমি যদি এদেরকে অ্যাসেট সম্পদে তৈরি করতে হয়, আমার যে বিনিয়োগ করতে হবে দুইটা খাতে, একটা হচ্ছে শিক্ষা খাতে, একটা হচ্ছে স্বাস্থ্য খাতে। এবং বিএনপির যে ভিশন 2030 আমরা বলেছি জিডিপির 5%, স্বাস্থ্য খাতে 5%, শিক্ষা খাতে আমরা বিনিয়োগ করার কথা বলেছি। এটা একটা বিরাট অঙ্ক। যে সমস্ত দেশ যে জনগণকে মানব সম্পদে পরিণত করতে সক্ষম হয়েছে, তাদের কিন্তু মূল বিনিয়োগ হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। শিক্ষা খাতের আন্ডারে আপনার বিভিন্ন ভেরিয়াস ইয়াং মানুষদের ট্রেনিং, তারপরে তাদেরকে বিভিন্নভাবে কাজের জন্য যোগ্য করে তৈরি করা, এবং তাদেরকে এই বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ দেওয়া, তারা বেকার শিক্ষিত যুবকদের আপনি কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত তাদের বেকার ভাতা দেওয়া, এগুলো সবগুলো আমাদের ভিশন 2030 আমাদের দেওয়া আছে এগুলো। এবং যুব সমাজকে সম্পদে পরিণত করার জন্য আমাদের যে ভিশন 2030, যেটা জিয়া রহমান সাহেব যে কাজগুলো করেছেন, ওই লাইনে কিন্তু আমরা আরো বড় আকারে এই ভিশনগুলো তৈরি করেছি। এগুলো একেবারে যুবক সমাজকে কেন্দ্র করে, মহিলাদেরকে কেন্দ্র করে এই কাজগুলো করা হবে। এবং আমরা ইতিমধ্যে এগুলোর বাজেটিং কোত্থেকে আসবে, সোর্স ফান্ড কোত্থেকে আসবে, সবকিছু একেবারে তৈরি করে রেখেছি, যে প্রথম দিন থেকে এই কাজগুলো আমরা শুরু করব। এই সরকারের পতনের পর সরকার গঠন করার যখন সুযোগ জনগণ আমাদেরকে দেবে, প্রথম দিন থেকে এই কাজগুলো শুরু হবে। এই দেশের জনগণকে মানব সম্পদে পরিণত করে, যে সমস্যা আপনি আগে বলেছেন বাইরের লোক এসে এখানে কাজ করছে, আমাদের লোক কাজ করতে পারছে না, কারণ আমরা তাদেরকে সম্পদে পরিণত করতে পারি না, তাদেরকে প্রপার স্কিলড লেবার ফোর্স গড়ে তুলতে পারি নাই, হিউম্যান রিসোর্স আমরা করতে পারি নাই, প্রপারলি ট্রেন করতে পারি নাই, আমরা তাদের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে পারি। সুতরাং এই কাজগুলো আমাদেরকে করতে হবে। বিগত দিনে আমরা করেছি যুব মন্ত্রণালয়ের মাধ্যমে। এইটাকে আরো আপস্কেলিং করতে হবে, আপনাকে আরো উপরের দিকে নিয়ে যেতে হবে, আরো ডাইভার্স করতে হবে। আর টেকনোলজি এখন হচ্ছে বড় ধরনের একটা বিষয়। বিশ্বের অর্থনীতিতে আপনি টেকনোলজি হচ্ছে একটা বড় ফ্যাক্টর, এবং টেকনোলজিতে আমাদেরকে অনেক বেশি অগ্রসর মান থাকতে হবে। টেকনোলজিতে আমাদের জনগণকে সম্পৃক্ত করতে হবে। টেকনোলজির মাধ্যমে আমাদের যুব সমাজ, মহিলা, গ্রামে গঞ্জে সবাইকে সম্পৃক্ত করে এই টেকনোলজির যে অ্যাডভান্টেজ, এটা আমাদেরকে নিতে হবে। এবং এটার জন্য আমাদের বিশাল প্ল্যানিং আছে। এই টেকনোলজিক্যাল যে বিষয়ের উপর ভিত্তি করে যে অর্থনীতি গড়ে উঠবে, জনগণের এখানে সম্পৃক্ততা, সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা, এটা কিন্তু আমাদের ভিশনের মধ্যে বড় আকার একটা পরিকল্পনা আছে, এবং এর মাধ্যমে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে আগামী দিনে। ধন্যবাদ। আপনি আপনার দলের ভিশন 2030 কথা বললেন, এবং ইয়াং জেনারেশন কিভাবে আকৃষ্ট হবে বিএনপির প্রতি বা আপনার দলের প্রতি, এই কথাগুলো আমি মনে করি তরুণ প্রজন্ম আকৃষ্ট হওয়ার জন্য একটা মোক্ষম উপায় এই আজকের এই পরিবর্তন বাংলাদেশ নামক নবদ্বীপ টিভি কানাডার প্রচারিত আজকের এই টক শো। আমি আরেকটি বিষয় আসবো, সে বিষয়টা হলো প্রবাসীরা অনেকভাবে নিগৃহীত হচ্ছে। এবং আপনি জানেন আমাদের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী যেভাবে আমাদের প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলে, এই প্রবাসীরা অনেকভাবে সেটার একটা উপায় খুঁজে পেতে চাচ্ছে। তো আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে আপনি বা আপনার দল ক্ষমতায় আসলে প্রবাসীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আপনি মনে করেন পাবে, এই প্রবলেমগুলো থেকে সলভ কিভাবে আপনার করার?
আপনি দেখুন আজকে যে প্রবাসে যে আমাদের শ্রমিকরা, আমাদের বিভিন্ন এরিয়াতে যে কর্মীরা কাজ করছে, এটার কিন্তু মূল এটা কিন্তু এটা শুরু করেছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই যে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন জায়গায় যে প্রটোকল গুলো সই করেছিল আমাদের শ্রমিক পাঠানোর জন্য, আমাদের কর্মী পাঠানোর জন্য, এইটাই মাধ্যমে কিন্তু আজকে প্রবাসীর যে রেমিটেন্স, যে আমাদের শ্রমিকরা কাজ করছে, উনি কিন্তু ওনার উদ্যোগের কারণে এটা হয়েছে। এর পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওনার মধ্যপ্রাচ্যের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সাথে তাদের যে একেবারে বন্ধুত্বপূর্ণ যে 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 সম্পর্কটা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে কাজে লাগিয়েছে এবং উনিও কিন্তু একটা বড় অঙ্কের বড় সংখ্যা আমরা কিন্তু মানব সম্পদ আমরা রপ্তানি করেছি মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন জায়গায় বিশ্বে। এবং এটা কিন্তু আমাদের ডিএনএ তে আছে। আমরা কিন্তু দেশের মানুষের কর্মসংস্থান দেশে বাইরে দু জায়গায় সৃষ্টির ব্যাপারে বিএনপি অত্যন্ত সচেষ্ট। এই কারণে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা শুধু বিদেশির যাবে না, শ্রমিকরা যাবে শুধু বিদেশে গেলে তো হবে না। আমরা এখন চিন্তা করছি লো স্কিল, মিডল স্কিল এবং আপ স্কিলের যে যে কর্মী বাহিনী তৈরি করতে হবে, তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং তারা যাতে সেখানে সসম্মানে কাজ করতে পারে, তাদের মধ্যে যাতে স্কিল শ্রমিকরা থাকে, আপ হাইলি স্কিল শ্রমিকরা থাকে, কর্মীরা থাকে। এই জন্য আমাদের বিশাল একটা প্রোগ্রাম আছে স্কিল ডেভেলপমেন্টের, এবং এই যে আমি যেটা আপনাকে আগে বলেছি মানব সম্পদ উন্নয়নের ব্যাপারে। এবং বাংলাদেশের মানুষ একটা সুনাম আছে, বিদেশে যারা কাজ করে বাঙালিরা, বাংলাদেশিরা, তাদের একটা সুনাম আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু বর্তমান সরকার তাদের তুচ্ছতাচ্ছিল্য করলো, কারণ তাদের কাছে সেটা গুরুত্ব থাকার কোনো কারণ নাই, কারণ এই কাজগুলো তারা করে না, এই কাজগুলো বিএনপির করা। আজকে যে এতগুলো শ্রমিক বাইরে কাজ করছে, মূলত এই উদ্যোগগুলো কিন্তু বিএনপি, প্রটোকল গুলো সব বিএনপি সই করেছে। সুতরাং বিএনপির হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এই ধরনের ব্যবহার আমাদের প্রবাসীদের প্রতি করা হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাদের তো এখানে হারানোর কিছু নেই, তারা তো নির্বাচিত সরকার না। আর তারা যে ধরনের কথা বলছে, এই কারণ হচ্ছে আরেকটা, আমি আপনাকে যেটা বলেছি, তারা জনগণের কাছে জবাবদিহিতা, তাদের কোনো দায়বদ্ধতা নাই, তার মুখ দিয়ে যা ইচ্ছে তা বলতে পারে। কিন্তু যার যে সমস্ত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে, গ্রহণযোগ্যতা থাকবে, তারা জনগণের প্রতি অসম্মানজনক হয়, কারণ তারা তো দেশের মালিক। যারা এই সমস্ত কথা বলছে সে দেশের মালিক না, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এটা তারা ভুলে যায়, কারণ তারা জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই। এই জন্য তারা বারবার এটা ভুলে যায়। তাদের আচার আচরণে এগুলোর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। সেই শুধু একমাত্র নয়, তাদের মন্ত্রীদের অবস্থা, তাদের প্রধানমন্ত্রীর অবস্থা, যে ধরনের কথাবার্তা বলে থাকেন ওনারা, যে জনগণের প্রতি যে শ্রদ্ধা, রেসপেক্ট টু যে থাকা দরকার, সেটা তো চিন্তা করা উচিত না। তারা তো চিন্তা করবে না, কারণ আমি তো বারবার একটা কথা বলছি, এই কারণেই তো গণতন্ত্রের মানুষ যে গণতান্ত্রিক দেশ বলে। গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন, অর্থাৎ জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, তাদের কাছে দায়বদ্ধতা থাকার কারণে তো গণতন্ত্র। যেহেতু দেশে গণতন্ত্র নাই, অনির্বাচিত সরকার, তারা কোনো দায়বদ্ধতার মধ্যে থাকে না, বিধায় তারা যা ইচ্ছে তা বলতেও পারে, করতেও পারে। সুতরাং সেখানে তো এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনার জনগণের মালিকানা তো ফিরে পেতে হবে। ধন্যবাদ। এবার আসি আপনার ব্যক্তিগত কয়েকটি প্রশ্ন নিয়ে। আপনি কিভাবে বিএনপির সাথে সম্পৃক্ত হলেন? না, আমরা তো পারিবারিক ভাবে তো আমরা জাতীয়তাবাদী চিন্তার পরিবার। আমাদের একেবারে পারিবারিক ভাবে আমার এর আগে আমার বাবা মন্ত্রী ছিলেন, আমার জ্যাঠাও মন্ত্রী ছিলেন আমাদের পরিবারে, তারও আগে থেকে আমাদের পরিবারের রাজনীতিতে আসা। আমি তো একটা রাজনৈতিক পরিবারের সন্তান। সুতরাং আমার তো এই একটা পর্যায়ে গিয়ে, যেহেতু আমরা যেটা বিশ্বাস করি সে জায়গাটা তো আমাদেরকে এগিয়ে আসতে হবে, এবং সেই বিশ্বাসের উপর থেকে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা করার যে একটা আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে, সেটা তো আমাকে না হয় কাউকে করতে হতো, আমি না হলে আর কেউ করতে হতো পরিবারে। তো সেটা একটা ছিল। তারপরে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের সবাইকে জীবনে একটা নতুন পথ দেখিয়েছেন। এই যে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতান্ত্রিক শাসন, ব্যক্তিখাত চালিত অর্থনীতি, ব্যক্তিখাতের মেধার বিকাশ, এই যে সমস্ত জাতিকে উদ্বুদ্ধ করেছে। একটি একটি ইন্ডিপেন্ডেন্ট পররাষ্ট্রনীতি, বিশ্বের সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি ওনার পররাষ্ট্রনীতির কারণে। আমাদের জাতীয় সত্তা দিয়েছেন উনি, বাংলাদেশি জাতীয়তাবাদ। স্বাধীনতার পরে যখন আমরা জাতীয় সত্তা নিয়ে একটি বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে ছিলাম, তখন বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে উনি একটি ইনক্লুসিভ পলিটিক্স, একটা ঐক্যের রাজনীতি জাতিকে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অর্থনৈতিক মুক্তির, যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি। এই দুটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের মানুষকে দিয়েছেন। জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছেন, আইডেন্টিটি দিয়েছেন, একটা জাতীয় ঐক্যের মাধ্যমে ইনক্লুসিভ পলিটিক্স দিয়েছেন, এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে, শ্রমিকদের ক্ষমতায়ন হয়েছে, কৃষকের ক্ষমতায়ন হয়েছে, পেশাজীবী বুদ্ধিজীবী সবার ক্ষমতায়ন হয়েছে, আমাদের মহিলাদের ক্ষমতায়ন হয়েছে। সুতরাং এইরকম একটা দল যে এতগুলো যাদের অ্যাচিভমেন্ট, সেরকম একটা দলের বাইরে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যাবে না। আপনি তো ব্যবসায়িক পরিবার, বা ওই পরিবার থেকে সরাসরি 1991 সালে আপনি এমপি হয়েছেন বা রাজনীতিতে সম্পৃক্ত। এই দুই ধারার মধ্যে আপনি কোনো সমস্যায় ভুগছেন না, আপনি এনজয় করছেন এই রাজনীতিটাকে? না, ব্যবসা তো আমাদের তো মূলত রাজনৈতিক পরিবার। আমার বাবা যারা, ওরা ব্যবসাও করেছে, রাজনীতি করেছে। কিন্তু এখানে একটা কনফ্লিক্ট তখনই হয় যে সমস্ত অসৎ ব্যবসায়ী রাজনীতিতে আসে, সেখানে কনফ্লিক্ট হবে। আপনি যদি রাজনীতি দেশের মানুষের জন্য করতে আসেন, এবং আপনি যদি সততার সাথে রাজনীতি করতে আসেন, আমি সেসব ব্যবসায়ীদের স্বাগত জানাবো। আর যারা ওই লুটপাট করার জন্য, দুর্নীতি করার জন্য, নিজের আখের গুছানোর জন্য রাজনীতি করতে চায়, তাদেরকে আমি রাজনীতিতে আসার পক্ষপাতী না। এবং এরকম একটা বিশাল গোষ্ঠীর রাজনীতিতে চলে আসছে ইতিমধ্যে। এরা সুবিধাবাদী, এরা রাজনীতিকে ব্যবহার করে সম্পদের পাহাড় করতে চায়, এবং এই ধরনের ব্যবসায়ীদের রাজনীতিতে আসার সুযোগ দেওয়া উচিত না। এবং যারাই আসবে জনগণের স্বার্থে যদি আসে, রাজনীতিবিদ কেন, সব পেশার লোকে আসতে পারে। রাজনীতি তো কারোর জন্য এখানে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তবে তার উদ্দেশ্য আদর্শ একটা রাজনীতিকের উদ্দেশ্য আদর্শ হতে হবে, তার দলের উদ্দেশ্য আদর্শ তার উদ্দেশ্য আদর্শ হতে হবে। এটা যদি হয়ে থাকে তাহলে তো যে কেউ রাজনীতিতে আসতে পারে। ধন্যবাদ। আমরা এবার সর্বশেষ প্রশ্নে আসবো আপনার কাছে। আপনি জানেন বাংলাদেশ, আমি প্রশ্নটি আরেকবার করেছিলাম যে বাংলাদেশে মিডিয়াতে কর্মরত ছিল সাংবাদিক ভাইরা, তারা নির্যাতিত হয়ে বা নিগৃহীত হয়ে দেশ থেকে পালিয়ে এসে প্রবাসে এসেছে, এবং তারা মোটামুটি বাংলাদেশ মিডিয়ার চেয়েও তারা সরব ভূমিকা পালন করছে প্রবাসে থেকেও, শত ব্যস্ততার মাঝে হাড়ভাঙা পরিশ্রম করার পরও। তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। তারাও আমাকে বিভিন্নভাবে বলেছে আপনাকে প্রশ্ন করতে, যে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তাদের ভূমিকার জন্য। এবং আজকাল আপনি জানেন রাজনীতি কিন্তু কোনো দেশের সীমানার মধ্যে আজকাল সীমাবদ্ধ থাকে না। রাজনীতি কিন্তু এটা অনেক স্টেক হোল্ডার হয়ে গেছে রাজনীতিতে। রাজনীতিতে খালি শুধুমাত্র যে রাজনীতিবিদরা করবে এবং শুধু ভোটাররা তাই নয়, স্টেক হোল্ডার কিন্তু অনেকেই হয়ে গেছে, এবং এটা বিশ্বব্যাপী হয়ে গেছে। এবং টেকনোলজির কারণে এটার ব্যাপকতা আরো অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং এই টেকনোলজির, এই যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার সুযোগে আমাদের সাহসী যারা সাংবাদিক, আমাদের সাহসী সাংবাদিক যারা বিদেশ থেকে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা লড়ে যাচ্ছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তাদেরকে বলবো
তাদের এই কর্মযজ্ঞ আরো বহুগুণ বৃদ্ধি পাক, বাংলাদেশ তাদের কর্মযজ্ঞের মাধ্যমে উপকৃত হোক, দেশে গণতন্ত্র অধিকার ফিরে আসার জন্য তাদের যে ভূমিকা, আমি এটা অত্যন্ত কার্যকর ভূমিকা, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ নবদ্বীপ টিভি এবং সাপ্তাহিক নবদ্বীপ নিউজ কানাডা থেকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আবারও কোনো এক সময় আপনার কথা শুনবো এবং আমি আশা করি আপনার আজকের এই বক্তব্য, আজকের এই আলোচনায় তরুণ প্রজন্ম সহ যারা নির্যাতিত নিগৃহীত হয়েছেন তারাও উপকৃত হবেন এবং এই দেশের এই ক্রান্তি লগ্নে তারাও জেগে উঠবেন আপনার এই বক্তব্যে। সর্বশেষ এই আশা ব্যক্ত করে আপনাকে এবং আপনার দলকে আবারও ধন্যবাদ জানিয়ে নবদ্বীপ টিভি কানাডা থেকে আমি এম.এইচ মামুন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকে। ধন্যবাদ।